আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। সাবেক ডেপুটি স্পিকার টুকু, প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার। পল্টন থানার মামলায় রাজধানীর নিকুঞ্জ থেকে আটক। নিউ মার্কেট থানার হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক 10 দিনের রিমান্ডে। ফাঁসির দাবিতে আদালতে বিক্ষোভ। শোকাবহ 15ই আগস্ট আজ। 75-এর এদিন নৃশংসভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের বেশিরভাগ সদস্যকে। রাতে ডাকাতি ও নাশকতা রোধে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে সাধারণ মানুষ। পাড়া মহল্লায় পাহারা দিচ্ছেন স্থানীয়রা। এবং ঋতু পরিবর্তনে রং বেরঙের ফুলের আবির্ভাব ঘটে প্রকৃতিতে। সৌন্দর্য বাড়ানো ছাড়াও ভূমিকা রাখে উদ্ভিদের বংশবৃদ্ধিতে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে ডিএমপি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের আটক করা হয়। এর আগে বিমানবন্দর থেকে পলক ও সৈকতকে হেফাজতে নিয়েছিল সেনাবাহিনী। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালতে হাজির করার সময় তাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন আইনজীবী ও ছাত্র জনতা। এনামুল কবির রূপমের রিপোর্ট। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও ঢাকা কলেজের সামনে ছাত্র ও এক হকারের মৃত্যুর ঘটনায় নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বেসামরিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। তাদের আদালতে হাজির করার সময় গাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়ে এবং বিক্ষোভ দেখান আইনজীবীরা। তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, বিগত সরকারের সময় প্রভাবশালী এই দুইজন ওই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। আরও তথ্য প্রমাণের জন্যে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 10 দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। এই আসামিরা সেই নির্দেশদাতা, এই আসামিরা সেই নির্দেশের সহযোগিতা করেছে, এই আসামিরা হত্যার জন্য সহযোগিতা করেছে। আজকে যে মামলায় তাদেরকে আনা হয়েছে, এই মামলায় একজন কিশোরকে হত্যা করা হয়েছে। ওই কিশোরকে হত্যা করেছে তার পিতা বাদী হয়ে সুনির্দিষ্টভাবে এদের বিরুদ্ধে মামলা করেছে এবং ওই বাদী আদালতে উপস্থিত ছিল। সে বলেছে এদের নির্দেশে সহযোগিতায় যোগ সাথে আমার সন্তানকে হত্যা করা হয়। এই মামলাটাতে বিশেষ করে আইনের জন্য সর্বোচ্চ প্রয়োগটা হয় এবং স্পিডি ডিসপোজাল অফ কেস এটার জন্য এনশিওর করা হয়, কোনোভাবেই যেন এই মামলাতে কোনো ধরনের যেন বাধা বিপত্তি না আসে। পরে আদালতের প্রধান গেটে ঝাড়ু মিছিল করে ছাত্র জনতা। আদালত থেকে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় তাদের মিন্টু রোড ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার কারণে আগে থেকেই সিএমএম আদালত চত্বরে ছিল সেনা ও পুলিশের কড়া পাহারা।
প্রকাশ্য দিবালোকে ঢাকার রাজপথে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় আইনের আওতায় এলেন সাবেক আইনমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বিগত সরকার আমলের খুবই দাপুটে দুই মন্ত্রী। ঢাকার সিএমএম আদালত থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। শোকাবহ 15ই আগস্ট আজ। স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় 1975 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেদিন মানবতা আর মানবাধিকারকে পদদলিত করে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শিশু রাসেল সহ জাতির পিতার পরিবারের বেশিরভাগ সদস্যকে। বিস্তারিত জানাচ্ছেন তাফিমুল ইসলাম সুজন। শুক্রবার ভোর তখন প্রায় 5টা। কয়েকজন বিপদগামী সেনা অফিসারের নেতৃত্বে 5টি ট্রাকে সেনা সদস্যরা অবস্থান নেয় স্বাধীনতার বিজয়গাথা ঐতিহাসিক ধানমন্ডির 32 নম্বর বাড়ির সামনে। বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা গুটি কয়েক নিরাপত্তারক্ষীর সামান্য প্রতিরোধে পেরিয়ে বাড়িতে ঢুকে পড়ে ঘাতক দল। বঙ্গবন্ধুর বড় ছেলে ক্যাপ্টেন শেখ কামাল প্রতিরোধের চেষ্টা করলেও তা ব্যর্থ হয় ঘাতকের মুহুর্মুহুর গুলিতে। ঘাতকেরা বঙ্গবন্ধুকে পেয়ে যায় দোতলার উঠার মুখে। তখন পেছন থেকে একজন বঙ্গবন্ধুর উপর ব্রাশ ফায়ার করে। বঙ্গবন্ধুর নিথরদেহ পড়ে যায় সিঁড়ির মাথায়। ঘাতকরা একে একে হত্যা করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ জামাল, সুলতানা কামাল, রোজি জামাল এবং শেখ আবু নাসেরকে। নিচিয়ে নামা হয় শিশু শেখ রাসেলকে। মার কাছে নিয়ে যাওয়ার কথা বলে তাকেও হত্যা করে ঘাতকরা। বিদেশে থাকায় সেদিন বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও রেহেনা। এই হত্যাকাণ্ডের কয়েকজন খুনির ফাঁসি কার্যকর হয়েছে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ডাকাতি ও নাশকতা রোধে রাজধানীতে রাতের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন সাধারণ মানুষ। দল বেঁধে পাড়া মহল্লায় পাহারা দিচ্ছেন স্থানীয়রা। রাতের রাজধানী ঘুরে তাফিমুল ইসলামের আরেকটি রিপোর্ট। কয়েকদিনের চলমান পরিস্থিতিতে রাজধানীতে বাড়ে অপরাধমূলক ঘটনা। এতে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। গত রোববার থেকে পুলিশ দায়িত্ব পালন শুরু করলেও পর্যাপ্ত সেবা দিতে পারছেন না। রাজধানীর নিরাপত্তায় সেনাবাহিনী, র্যাব, পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও কাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসিয়েছে তল্লাশি চৌকি। পুরোপুরি শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত এই নিরাপত্তা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্থানীয়রা। আমরা বিশ্বাস করি যে আমরা জাতি, ধর্ম, বর্ণ, পরিচয় নির্বিশেষে আমরা সবাই প্রতিবেশী। তাই আমরা আমাদের এলাকা নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সেই প্রথম দিন থেকেই আজ পর্যন্ত চলছে। আমাদের এলাকার মেয়েরাও আছে। আমরা রাত জেগে পাহারা দিই যতদিন না পর্যন্ত ফুল ফ্লেজের পুলিশকে টেক ওভার করা দেওয়া যায়। আর পুলিশ আসার পর আমরা কয়েকদিনের হ্যান্ড ওভার টেক ওভারের সাথে থাকবো 3 থেকে 5 দিন। আমাদের সাথে আর্মিরা সহযোগিতা করতেছে সবার সাথে, তো এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে সবাই। নাহলে আমরা এই জন্য সবার বাসায় সবাই ঠিক মতন ফ্যামিলিরা ঘুমাতে পারতেছে। স্থানীয়দের এমন কার্যক্রমে নিরাপদ বোধ করছেন সাধারণ মানুষ। বনানীটা একবারে করা নিরাপত্তা আছে, গুলশান বনানীটা। আমি অনেকগুলো রোড ঘুরে এখানে আসলাম। সো নর্মালি স্টুডেন্টরা দে ডিড গুড জব। সো আশা করি যে আরও ভালো হবে সামনে নেক্সটে। তারা তো ভালো করতেছে, যে এটা ডিসিপ্লিন আকারে যদি এটা করতে পারে আমাদের দেশের জন্য তো বিশাল উপকার এটা। নিরাপত্তার স্বার্থে রাতে অন্য এলাকায় যেতে বারণ করছেন স্থানীয়রা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ব্যাংক খাতের দুর্বলতার জন্য দায় এড়াতে পারে না নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। গভর্নরের দায়িত্ব নিয়েই আত্মসমালোচনা করলেন ডক্টর আহসান এইচ মনসুর। তার মতে, মাথায় পচন ধরলে যেমন শরীরের অন্য অঙ্গ সংক্রমিত হয়, তেমনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যাংক সহ অন্য সব খাত নিয়ন্ত্রণের সরাসরি কুফল এটা। অর্থ পাচারকারীরা শান্তিতে ঘুমোতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন আহসান এইচ মনসুর। রেজভি নেওয়াজের রিপোর্ট। আব্দুর রউফ তালুকদারের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর হয়েছেন ডক্টর আহসান এইচ মনসুর। বয়সসীমা 67 বছর সংশোধন করে মঙ্গলবার রাতেই 72 বছর 8 মাস বয়সের এই অর্থনীতিবিদকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বুধবার অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেই একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেন নতুন গভর্নর। ওই বৈঠক শেষে দুপুর 1:15টায় যান বাংলাদেশ ব্যাংকে। যোগদানের আনুষ্ঠানিকতা শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গভর্নর। এই মূল্যস্ফীতির উপর কাজটা করতেই হবে। এটা শুরু হয়ে যাচ্ছে, আজকে থেকে শুরু হয়েছে এবং এটা দ্রুত আমরা কাজ করব। কিন্তু কাজ করব মানে যে মূল্যস্ফীতি দ্রুত কমে আসবে, এটা তার নিজস্ব গতিতেই কমবে। যেমন নিজস্ব গতিতে বেড়েছে, নিজস্ব গতিতে কমাতে হবে।
কিন্তু কমবে, এটা নিয়ে আমার সন্দেহ নাই, কিন্তু সময় লাগবে। সত্যি কথা বলতে ব্যাংকিং খাতের এই দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকও তো কিছুটা দায়ী, এটা তো অস্বীকার করে লাভ নেই, কারণ আমরা তো কাস্টোডিয়ান হতে হবে। এটা দুর্ভাগ্যজনক যে ওভারঅল ন্যাশনের যখন পতন হয়েছে, মানে অধপতন হয়েছে, তখন ব্যাংকেরও অধপতন। যে টেবিলের ওই পাশ থেকে বলাটা হয়তো সহজ, এই পাশ থেকে করাটা হয়তো কঠিন, তো কারণ পলিটিক্যাল ইকোনমি ডাইমেনশনটা যোগ হয়। 1000 টাকা নোট বাতিল করার বিষয়ে প্রশ্নোত্তরে তিনি বলেন, আপাতত এ ধরনের কোনো চিন্তা নেই। ডিমনিটাইজেশন নট এ সিম্পল থিং, এবং এক্সপিরিয়েন্স যে খুব ভালো তাও না। আমরা ভারতের এক্সপিরিয়েন্স দেখেছি, এই কারণে কিন্তু ভারতের রঘুরাম রাজন কিন্তু তখন এটাকে এন্ডোর্স করে না এবং হি রিজাইন, যে সেটা করবে না। আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে, একটু দৌড়াদৌড়িতে থাকতে হবে তাদের। গভর্নর হওয়ার আগে পলিসি রিসার্চ ইনস্টিটিউটে নির্বাহী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন IMF এ দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এই অর্থনীতিবিদ। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ঋতু পরিবর্তনের সাথে সাথে সারা দেশে রং বেরঙের বিভিন্ন ফুলের আবির্ভাব ঘটে, যা বাংলার প্রকৃতিকে আরও রাঙিয়ে তোলে। এই সাজ বদলের পালায় বাংলাদেশের প্রকৃতি থাকে চিরসজীব ও বৈচিত্র্যময়। সৌন্দর্য বৃদ্ধি ছাড়াও উদ্ভিদের বংশবৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখে ফুল। তবে বিভিন্ন কারণে বাংলার প্রকৃতির নান্দনিক এই ফুলগুলো বিপন্নপ্রায়। ঋতু বৈচিত্র্যে বাংলার ফুল নিয়ে দেখুন সাবরিনা হাসানের প্রতিবেদন। ভৌগোলিক কারণে বাংলাদেশের আবহাওয়া বৈচিত্র্যময়। 6টি ঋতুর আবর্তনে বাংলার প্রকৃতি পায় ভিন্ন ভিন্ন রূপ। প্রচণ্ড দাবদাহ আর ঝড় বৃষ্টির দানবীয় মূর্তি নিয়ে গ্রীষ্মকাল এলেও কৃষ্ণচূড়া, জারুল, হিজল, গোলাপ, সোনালু ফুলের ছোঁয়ায় প্রকৃতিতে নতুন রঙের সঞ্চার ঘটে। বর্ষা আসে এক প্রশান্তির বার্তা নিয়ে। প্রকৃতির মলিনতা দূর হয়ে গাছে গাছে আসে রং বেরঙের ফুল। কদম, কেয়া, কামিনী, জুঁই, টগর, বেলি, শাপলা, পদ্মসহ নাম না জানা বিভিন্ন ফুলে ভরে ওঠে বাংলার পথ মাঠ। ময়ূরকণ্ঠী নীল আকাশ আর শ্বেত শুভ্র কাশফুল নিয়ে বাংলার প্রকৃতিতে স্নিগ্ধ কোমল রূপে হাজির হয় শরৎকাল। ছাতিম, কামিনী ও শিউলি ফুলের মিষ্টি সৌরভে মোহনীয় হয়ে ওঠে চারপাশ। গন্ধরাজ, মল্লিকা, শিউলি, কামিনী, রাজ অশোক সহ বিভিন্ন ফুলে বৈচিত্র্যময় হয়ে ওঠে হেমন্ত। এরপর হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদর জড়িয়ে আসে শীতকাল। গোলাপ, সূর্যমুখী, ডালিয়া, গাঁদা, জুঁই, চামেলি, বেলি ফুলের সৌন্দর্যে প্রকৃতি সেজে ওঠে ভিন্ন রূপে। শীতের শীর্ণতাকে ছাপিয়ে যায় দিগন্ত বিস্তৃত হলুদ সরিষা ফুলের ক্ষেতের মোহনীয় সৌন্দর্য। শীতের শুষ্ক প্রকৃতি বসন্তে যেন প্রাণ ফিরে পায়। গাছে গাছে মাধবী, চাপা, নাগেশ্বর, পলাশ, শিমুল সহ বিভিন্ন ফুল ফোটে, পাখি ডাকে। রয়েছে বেশ কিছু অর্কিড ও বুনো ফুল। ঋতুভিত্তিক এসব ফুল ছাড়াও বছর জুড়ে জবা, নয়নতারা, রঙ্গন সহ বেশ কিছু ফুল দেখা যায় বাংলার প্রকৃতিতে। বনভূমি ধ্বংস, বিভিন্ন ফুলের উদ্ভিদ কেটে ফেলার কারণে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে এসব ফুল। এতে ফুলের উপর নির্ভরশীল কীটপতঙ্গ পড়ছে খাদ্য সংকটে। বাধাগ্রস্ত হচ্ছে উদ্ভিদের পরাগায়ন প্রক্রিয়া। বৈচিত্র্যময় এসব ফুল টিকে থাকলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, অন্যদিকে বছর জুড়েই মনোমুগ্ধকর ও বর্ণিল থাকবে বাংলার প্রকৃতি। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঋতু বৈচিত্র্যে বাংলার ফুল নিয়ে পর্বটি দেখবেন আজ রাত 10টা 15 মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে।
দ্রুত সম্প্রসারণ হচ্ছে নগর, এতে পাল্টে যাচ্ছে নগরায়নের রূপ। গাছপালা আর পুরনো বাড়ির জায়গায় উঠছে নতুন নতুন ভবন আর অবকাঠামো। এর মাঝেই একদল নাগরিক মাটির কাছাকাছি থেকে নিজ হাতে ফসল ফলাতে এবং প্রকৃতির ছোঁয়া পেতে গড়ছেন ছাদ কৃষি। নাগরিকদের মাঝে সৃষ্টি হচ্ছে পারস্পরিক সুসম্পর্ক। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। ঢাকার উত্তরার 4 নম্বর সেক্টর। এখানে 17 বছর আগে অনেকটা ফাঁকা জায়গায় বসতি করেছিলেন আরিফ আব্দুল্লাহ এবং শিরিন সুলতানা। সময়ের সাথে এটি এখন ঘনবসতিপূর্ণ এক নগরের অংশ। কোথাও নেই একটু খোলামেলা প্রকৃতি বা গাছগাছালি, তাই ভবনের উপরিভাগে ছাদ কৃষির চর্চা করছেন এই দম্পতি। ফল তো পাই আলহামদুলিল্লাহ, তারপরে আপনি শাকসবজি। আপনার ফলের মধ্যে কি কি আছে? আনার আছে, সফেদা আছে, তারপর জামরুল, পেয়ারা, আম। যখন শহরে অ্যাপার্টমেন্ট মালিকদের সম্মতি নিয়ে ছাদ কৃষি করা অনেকের জন্যই খুব চ্যালেঞ্জিং, তখন এই দম্পতি সহজেই করতে পেরেছেন গাছের প্রতি গভীর ভালোবাসার শক্তি দিয়ে। পুরো ছাদটা জুড়ে এককভাবে ছাদ কৃষি করাটা একটু ঝামেলাপূর্ণ, অন্যরা আগ্রহী হয় না, দিতে চায় না। আমরা ফেস করেছি অ্যাকচুয়ালি, প্রথম দিকে ফেস করেছিলাম, পরবর্তীতে সবাই যখন আমরা গুছানোর পরে এখন বাচ্চারা আসে রেগুলার বিকালবেলা দোলনায় চড়ে, এখন সবাই ফ্রেন্ডলি আর কি। তাদের দাবি নগর পরিকল্পনার মাঝেই সবুজকে প্রাধান্য দেওয়ার। আমরা যে কার্বনটা ইমিট করছি, আলটিমেটলি আমি যদি ওইটা নিউট্রাল করতে পারি, দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট। আমার মনে হয় এটা অবশ্যই বাধ্যতামূলক করা উচিত। প্রতিটা ছাদে কিছু গাছ মাস্ট, ইভেন স্কুলে এটার একটা করা উচিত গাছ রিলেটেড। এই দম্পতিও মনে করেন যে ছাদ কৃষির সম্প্রসারণের জন্য সরকারিভাবে প্রণোদনার খুব দরকার। একইভাবে প্রাথমিক স্কুলগুলোতে শিশুদেরকে এ ব্যাপারে সচেতন করার জন্য সে সমস্ত স্কুলের ছাদগুলো ফেলে না রেখে সেখানে কৃষির আয়োজন করা, তাহলে এর সম্প্রসারণ ঘটবে, আমাদের পরিবেশ রক্ষা পাবে। ঢাকার উত্তরার শিরিন সুলতানা, আরিফ আব্দুল্লাহ ছাদ কৃষি থেকে, শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকেল 3টা 5 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানান তারা। এ সময় 15ই আগস্টে বেশ কিছু কর্মসূচি পালনের কথা জানানো হয়। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। ভোলায় এবার আখের ভালো ফলন হয়েছে। সাথী ফসল হিসেবে আলু চাষ করে দ্বিগুণ লাভ করেছেন কৃষক। চলছে পাইকারদের কাছে বিক্রি ও কাটার ধুম। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসছে কাঠের টুকরো সহ ময়লা আবর্জনা। এতে নষ্ট হচ্ছে সৈকতের সৌন্দর্য। সমস্যায় পড়ছেন পর্যটকরাও। পরিবেশ বিপর্যয় ঠেকাতে দ্রুত আবর্জনা অপসারণের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারে খেলার খবর।